এবার নজর রাখবো যে খবরের দিকে। গরু পাচার মামলায় এবার ট্রায়ালের নির্দেশ শীর্ষ আদালতের। সুপ্রিম কোর্টে জামিনের আবেদন করেন অনুব্রত মণ্ডলের আইনজীবী। অনুব্রতর পক্ষে মামলা লড়ছেন মুকুল রোহিতগে। মূল অভিযুক্ত জামিন পেয়ে গেছে এমনটাই বলেন অনুব্রতর আইনজীবী। পাশাপাশি তার প্রশ্ন, অথচ আটকে রাখা হয়েছে অনুব্রত মণ্ডলকে। তিনি আরো বলেন, তদন্ত হচ্ছে না, বিচারও হচ্ছে না, এবং এই সওয়ালের পরই ট্রায়াল শুরুর নির্দেশ শীর্ষ আদালতের। দিল্লির রাউস অ্যাভিনিউতে বিচার প্রক্রিয়া। এ বিষয়ে আমরা আরো বিস্তারিত জানবো। সরাসরি রয়েছেন আমাদের প্রতিনিধি মনা বীরবংশী। মনা, আর কি জানা যাচ্ছে এ বিষয়ে? দেখো, আর কি জানা যাচ্ছে বলতে, তুমি জানো যে 2022 সালের 11ই আগস্ট বীরভূমের বোলপুরের যে নিচুপুটি বাড়ি, সেখান থেকেই গরু পাচার কাণ্ডে বীরভূমের তৃণমূল জেলা সভাপতি অনুব্রত মণ্ডলকে গ্রেপ্তার করে কেন্দ্রীয় এজেন্সি সিবিআই। তারপরে আমরা দেখেছিলাম যে যখন অনুব্রত মণ্ডল আসানসোল জেলে ছিল তখন ফোন অ্যারেস্ট করেছিল ইডি। তারপর তুমি জানো যে এই রাজ্য থেকে মামলা দিল্লি নিয়ে যাওয়া হয়েছে, এবং দিল্লিতে এই মুহূর্তে দাঁড়িয়ে প্রায় 2 বছর ধরে বীরভূমের জেলা তৃণমূল সভাপতি অনুব্রত মণ্ডল, তার মেয়ে, দুজনেই কিন্তু এই মুহূর্তে দাঁড়িয়ে তিহার জেলে বন্দী রয়েছে। কিন্তু তুমি দেখো, এই গরু পাচার কাণ্ডে অনেকেই কিন্তু জামিন পেয়ে গেছে। ঠিক সে জায়গায় দাঁড়িয়ে গতকালকে অনুব্রত মণ্ডলের পক্ষ থেকে সুপ্রিম কোর্ট, তুমি জানো যে দেশের সর্বোচ্চ আদালত, সেই আদালতে তারা আবেদন করেছিল জামিনের জন্য। কিন্তু গতকালকেও আমরা দেখেছি যে বিশেষ করে ইডির আইনজীবীর পক্ষ থেকে সেই জামিনের বিরোধিতা করা হয়, এবং বিরোধিতার ক্ষেত্রে অনুব্রত মণ্ডলের সবচেয়ে বড় কাঁটা হয়ে দাঁড়ায় প্রভাবশালী তকমা, এবং অনুব্রত মণ্ডলের জামিন, সে জামিন কিন্তু খারিজ হয়ে যায়, অর্থাৎ জামিন সে কিন্তু পায় না। খুব স্বাভাবিকভাবে দেখো, গতকালকে বলেছিল অনুব্রত আইনজীবী যে অনেকেই তো জামিন পেয়ে যাচ্ছে, তাহলে কেন প্রভাবশালী তকমা দিয়ে তাকে আটকে রাখা হচ্ছে, এবং দীর্ঘদিন ধরে শুধুমাত্র প্রভাবশালী বলেই কিন্তু জেল বন্দী করে রাখা হচ্ছে, কোনো রকম তদন্ত প্রক্রিয়ার অগ্রগতি হচ্ছে না। খুব স্বাভাবিকভাবেই কোনো একটা বিষয় সুরাহ করা হোক, এটা অনুব্রতর আইনজীবীর পক্ষ থেকে বলা হয়েছিল। খুব স্বাভাবিকভাবেই দেখো, গতকালকে দেশের সর্বোচ্চ আদালত সুপ্রিম কোর্ট, সে সুপ্রিম কোর্টের অবশ্যই বেলা ত্রিবেদী এবং পঙ্কজ মিথালি, তার যে বেঞ্চ, মাননীয় বিচারপতিদের বেঞ্চ, সেই বেঞ্চই কিন্তু নির্দেশ দিয়েছে 1 মাসের মধ্যে, অর্থাৎ আগামী 22শে ফেব্রুয়ারির মধ্যে এই গরু পাচার কাণ্ডের অনুব্রত মামলার যে ট্রায়াল, সে ট্রায়াল অর্থাৎ বিচার প্রক্রিয়া, সে প্রক্রিয়া কিন্তু শুরু করতে হবে। খুব স্বাভাবিকভাবেই দেখো, এই বিচার প্রক্রিয়া চলবে কিন্তু নিম্ন আদালতে। নিম্ন আদালত বলতে এই মুহূর্তে দাঁড়িয়ে ক্যাটেল স্মাগলিং এর যে মামলা, সেই মামলা চলছে দিল্লির রাউস অ্যাভিনিউ কোর্টে। খুব স্বাভাবিকভাবে দেখো, এখন এই যে ট্রায়াল প্রক্রিয়া যদি শুরু হয়, সেই ট্রায়াল প্রক্রিয়ায় তুমি জানো যে ইতিমধ্যেই কেন্দ্রীয় এজেন্সির পক্ষ থেকে ক্যাটেল স্মাগলিং এর যে চার্জশিট, প্রায় 204 পাতার কিন্তু চার্জশিট সেখানে দেওয়া হয়েছে। সেখানে প্রায় শতাধিকের ওপর কিন্তু সেখানে সাক্ষী রয়েছে, অনেক এভিডেন্স রয়েছে। কারণ তুমি জানো যে বিশেষ করে অনুব্রত মণ্ডলের বিরুদ্ধে যে অভিযোগটা ছিল, যে অনুব্রত মণ্ডল অত্যন্ত প্রভাবশালী, তার প্রভাব বিস্তার করেই গরু পাচারের যে রুট, সেই রুট সেটা কিন্তু যাতে কোনো রকম বাধা বিপত্তি তৈরি না হয়, সেই বিষয়টি কিন্তু অনুব্রত মণ্ডল তৈরি করে দিতেন, এবং তার বিনিময়ে কোটি কোটি টাকা কিন্তু সব তার সে কিন্তু মুনাফা নিয়েছে, কালো টাকা নিয়েছে। এবং সেখান থেকে তুমি জানো যে বিশেষ করে বীরভূমের বিভিন্ন জায়গায় কিন্তু তল্লাশি অভিযান চালিয়ে অনুব্রত নামে, অনুব্রত মেয়ের নামে, অনুব্রত পরিবারের নামে কোটি কোটি টাকা কিন্তু সম্পত্তি উদ্ধার হয়েছিল। কোথাও রাইস মিল, কোথাও জমি, কোথাও তুমি দেখেছো যে লটারির মাধ্যমে কালো টাকা হোয়াইট করা হয়েছে। এই সামগ্রিক বিষয় কিন্তু চার্জশিটে উল্লেখ করা হয়েছে। খুব স্বাভাবিকভাবেই এই যে ট্রায়াল প্রক্রিয়া, সেই প্রক্রিয়া কিন্তু শুরু হলে দেখা যেতে পারে, যেমন অবশ্যই দাবি করা হয়েছে কেন্দ্রীয় এজেন্সির পক্ষ থেকে, যে এখানে অনুব্রত মণ্ডল এই যে কালো টাকা, তার সে প্রচুর সম্পত্তি করেছে, সেইগুলো যেমন সেখানে তথ্য এভিডেন্স, সেই বিষয়গুলো যেমন আদালতের ট্রায়াল প্রক্রিয়ার মধ্য দিয়ে কিন্তু সেগুলো সাবমিট করা হবে। অন্যদিকে অবশ্যই যে শতাধিকের উপর কিন্তু যে সাক্ষী হচ্ছে, সাক্ষী বিশেষ করে তুমি বলতে পারো যে বোলপুরের শান্তিনিকেতনে যেমন তাদের অস্থায়ী ক্যাম্প, সেখানে ডেকে জিজ্ঞাসাবাদ হয়েছে, কোথাও দিল্লিতে জিজ্ঞাসাবাদ হয়েছে, এই সামগ্রিক প্রক্রিয়া চলবে। খুব স্বাভাবিকভাবেই আগামী পর্যায়ে এই ট্রায়ালের পর অনুব্রতর এই ক্যাটেল স্মাগলিং মামলায় তদন্ত প্রক্রিয়া সামগ্রিক বা সাজা কোন দিকে যায়, সেদিকে তো অবশ্যই আমাদের নজর থাকবে। তবে এই মুহূর্তে দাঁড়িয়ে নিঃসন্দেহে অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং বড় খবর সেটা বলা যেতে পারে যে গরু পাচার কাণ্ডে এবার দেশের সর্বোচ্চ আদালত সুপ্রিম কোর্ট অনুব্রত মণ্ডলের যে মামলা গরু পাচার ক্যাটেল স্মাগলিং এর, সেটার কিন্তু ট্রায়াল শুরু করার নির্দেশ দিল এবং ডেডলাইন বেঁধে দিল। সেটা কিন্তু বলা যেতে পারে আগামী 22শে ফেব্রুয়ারির মধ্যে কিন্তু ট্রায়াল শুরু করতে হবে। সেটাই কিন্তু সুপ্রিম কোর্টের তরফ থেকে কিন্তু নির্দেশ দেওয়া হয়েছে। অর্থাৎ 22শে ফেব্রুয়ারি থেকে ট্রায়াল শুরু হবে এমনটাই জানা যাচ্ছে। এই প্রসঙ্গে, এই ঘটনা প্রসঙ্গেই আমরা সরাসরি চলে যাব আমাদের প্রতিনিধি নিউজ রুম থেকে রয়েছেন পীযূষ কান্তি নাগ, তার কাছে। পীযূষ, তোমার কাছে যে বিষয়টা জানতে পারবো যে এই যে মামলাগুলির যে বিচার প্রক্রিয়া, এই যে মামলাগুলি, সেগুলো নিম্ন আদালতে কেন বিচার প্রক্রিয়া শুরু হচ্ছে না?
পীযূষ শোনা যাচ্ছে? গরু পাচার মামলার ট্রায়ালের নির্দেশ দেওয়া হয়েছে এবং সেই ট্রায়ালের নির্দেশ দিয়েছে শীর্ষ আদালত। দেখো, তোমায় জানিয়ে রাখি যে এই যে গতকাল সুপ্রিম কোর্টের একটা নির্দেশিকা আছে, সেই নির্দেশিকায় অনুব্রত মণ্ডলের নিম্ন আদালতে যে বিচার প্রক্রিয়া, সেই বিচার প্রক্রিয়া শুরু করতে বলা হয়েছে। আগামী 22শে ফেব্রুয়ারি থেকে এই বিচার প্রক্রিয়া শুরু করতে বলা হয়েছে। মামলার শুনানি চলাকালীন যে বিচারপতি প্রশ্ন করেন যে এই মামলার যে তদন্ত, সেই তদন্ত এখনো পর্যন্ত শেষ হয়নি, বিচারপতির এজলাসে প্রশ্ন ওঠে এবং সেই কারণেই বিচার প্রক্রিয়া শুরু করা যায়নি। এই প্রেক্ষাপটে মূলত পশ্চিমবঙ্গে যে সমস্ত সিবিআই এবং এনফোর্সমেন্ট ডাইরেক্টরেট তদন্ত করছে, সেই তদন্তের বেশিরভাগ ক্ষেত্রেই কিন্তু দেখা গেছে যে এই বিচার প্রক্রিয়া কিন্তু নিম্ন আদালতে শুরু করা যায়নি। যেমন যদি আমরা 2011-12 সালের সেই সময় থেকে রোজ ভ্যালি এবং সারদার যে সহ যে বেআইনি প্রায় 42টি অর্থলগ্নি সংস্থা, সেই সংস্থার যে তদন্ত ইডি এবং সিবিআই যে করছে, সেই তদন্ত কিন্তু এখনো পর্যন্ত তারা শেষ করে উঠতে পারেনি। ফলে নিম্ন আদালতে তার বিচার প্রক্রিয়াই শুরু হয়নি। নিয়ম অনুযায়ী নিম্ন আদালতে যখন ফাইনাল চার্জশিট জমা পড়বে, তারপরেই কিন্তু বিচার প্রক্রিয়া শুরু করা সম্ভব হয়। ইতিমধ্যে দেখা গেছে যে বেআইনি অর্থলগ্নি সংস্থার যে সমস্ত অভিযুক্তদের গ্রেপ্তার করেছিল কেন্দ্রীয় এই তদন্তকারী সংস্থা, তাদের ইতিমধ্যে প্রায় 7 বছরের ওপর তারা জেল কেটে ফেলেছেন বা সংশোধনাগারে তাদের জীবন কাটিয়ে ফেলেছেন। নিয়ম অনুযায়ী এই ধরনের অভিযোগে 7 বছর পর্যন্ত জেলের বিধান আছে এবং এক্ষেত্রে দেখা যাচ্ছে এখনো পর্যন্ত বিচার প্রক্রিয়া শুরু না হয় এই সুপ্রিম কোর্ট থেকে এবং কলকাতা হাইকোর্ট সহ অন্যান্য কোর্ট দেখা যাচ্ছে যে তাদের জামিন মঞ্জুর করে দিয়েছে। এখন প্রশ্ন উঠছে যে এই সমস্ত অভিযোগ, যেমন নিয়োগ দুর্নীতি সংক্রান্ত মামলায় দেখা যাচ্ছে আদালতকে হস্তক্ষেপ করতে হয়েছিল এবং সুপ্রিম কোর্ট নির্দেশ দিয়েছিল যে 2 মাসের মধ্যে তদন্ত প্রক্রিয়া শেষ করতে হবে এবং 9 জানুয়ারি তার শেষ ছিল এবং সেখানে সিবিআই একটা কলকাতা হাইকোর্টে রিপোর্ট জমা করে। এখন এই যে পিএমএলএ অ্যাক্ট, এই পিএমএলএ আইন, এই আইনে এমন বিশেষ কতগুলি ধারা এবং উপধারা রয়েছে যেগুলির ক্ষেত্রে কিন্তু বিচারপতিরা এমনি যে ভারতবর্ষের যে ফৌজদারি আইন, সেই ফৌজদারি আইনের থেকে এই আইনটা সম্পূর্ণভাবে ভিন্ন এবং ফৌজদারি আইনের ক্ষেত্রে যখন জামিন দেওয়ার ক্ষেত্রে বিচারপতিরা সংবিধানের 21 নম্বর অনুচ্ছেদ অর্থাৎ আর্টিকেল 21কে সামনে রেখে এক ব্যক্তি জামিন পাবে কি পাবেন না সেই বিষয়টি যখন বিচার প্রক্রিয়ার মধ্যে নেন, সেই এক্ষেত্রে কিন্তু সেই বিচার প্রক্রিয়া চলাকালীন এই পিএমএলএ আইনের 45 নম্বর ধারা এবং অ্যাকিউজদের অর্থাৎ যেটা সাক্ষী এবং পরবর্তীকালে তাদের বিরুদ্ধে যদি কোনো অভিযোগ আছে, সেখানে 3 নম্বর ধারা কিন্তু প্রতিবন্ধকতার সৃষ্টি হচ্ছে। ফলে বিচারপতিরা অনেক সময় জামিন দেওয়ার ক্ষেত্রেও কিন্তু তারা কিছুটা হলেও তারা পিছিয়ে আসছেন। এক্ষেত্রে বিচারপতিরা কিন্তু সেই জায়গাতেই কিন্তু বারবার এই কেন্দ্রীয় সংস্থাগুলোর দিকে জানাচ্ছে যে নিম্ন আদালতে ট্রায়ালটা অবিলম্বে শুরু হওয়া দরকার। কিন্তু এই নিম্ন আদালতে ট্রায়াল শুরু করতে হলে এই তদন্তের ফাইনাল চার্জশিট দিতে হবে। ফাইনাল চার্জশিট যতক্ষণ না দেওয়া হবে ততক্ষণ পর্যন্ত সেই ব্যক্তির ক্ষেত্রে যে বিচার প্রক্রিয়া, সেই বিচার প্রক্রিয়া শুরু করা সম্ভব হবে না। বেআইনি অর্থলগ্নি সংস্থাগুলো যেগুলো 2011 সাল থেকে তদন্ত হচ্ছে এবং তখন থেকে তারা গ্রেপ্তার অবস্থায় রয়েছেন, সেই জায়গাতে দেখা যাচ্ছে যে তাদের বিরুদ্ধে চার্জশিট 1, 2, 3, 4 করে চার্জশিট কেন্দ্রীয় সংস্থাগুলো দিয়ে যাচ্ছে, কিন্তু এখনো পর্যন্ত ফাইনাল চার্জশিট না দেওয়াতে সেই তদন্ত প্রক্রিয়া কিন্তু এখনো পর্যন্ত চলেই যাচ্ছে এবং বিচার প্রক্রিয়া শুরু করা যায়নি। ফলে গোটা ভারতবর্ষ জুড়ে কেন্দ্রীয় সংস্থাগুলির যে তদন্ত, সেই তদন্ত এই মাঝপথেই আটকে রয়েছে এবং বিচার প্রক্রিয়া শুরু হচ্ছে না। একেবারেই পীযূষ, এই তদন্ত আটকে রয়েছে মাঝপথে এবং বিচার প্রক্রিয়া শুরু হচ্ছে না। আপাতত ধন্যবাদ তোমাদের দুজনকেই। আমরা কথা বললাম আমাদের দুই প্রতিনিধি পীযূষ কান্তি নাগ এবং মনা বীরবংশীর সঙ্গে।